চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন কোনো একটা প্রতিষ্ঠান নয়। আমার প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সব প্রতিষ্ঠানই যে কোনো না কোনোভাবে যেভাবে দুর্নীতি রন্ধ্রে প্রবেশ করেছে, আমি বলতে চাচ্ছি সেটা এক ঝটকায় আমরা সেখান থেকে বেরোতে পারবো না, কিন্তু আমরা প্রক্রিয়া শুরু করেছি। এখন আপনি অভিভাবক হিসেবে কাজ করছেন, এখন অভিযোগের তীর কি সামনের দিকে আপনার দিকে আর যাবে না? রাজুকের জনবল প্রায় 2000-এর কাছাকাছি, আমাদের বর্তমান আছে 300। তাহলে আপনি ডিফারেন্সটা বলুন। বর্ষা আসলে তো জনাব ইঞ্জিনিয়ার নুরুল করিম খুব ভয়ের মধ্যে থাকি নগরবাসী। সেই জায়গায় আর আমরা ভয় পাবো কিনা, আমরা আর নতুন করে লাশের মিছিলে লাশ যুক্ত হবে কিনা? আমার কিন্তু ইটের বড় বড় বিল্ডিং বা রাস্তা আমার সম্পদ না, আমার সম্পদ হচ্ছে কিন্তু প্রকৃতি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারটা ব্যবহার করছি সকলে, কবে নাগাদ আমরা বাকি কাজটা সম্পন্ন করব? কিছু আবাসিক এলাকা কিন্তু অনেক আগে প্রকল্প শেষ হয়ে গেছে, কিন্তু আমি দেখছি ভিজিবল কোনো কিছু ওখানে হয়নি। মানুষকে আমরা প্লট দিয়ে দিচ্ছি, কিন্তু সুবিধাগুলো আমরা দিতে পারি না। এই 57টা খাল যদি আমরা শেষ করতে পারি, তাহলে চট্টগ্রামবাসী আমার মনে হয় ভিজিবল কিছু উন্নতি দেখবে। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টলা এক্সপ্রেসে। সঙ্গে আছে আমি শামুন হুসাইন। সুপ্রিয় দর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্র অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা, তার ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা ও সফলতা ব্যর্থতার কথা। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টলা এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। চট্টগ্রামকে দেড়ে সাজানোর জন্য যে প্রতিষ্ঠানটা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আরও উন্নয়ন সংস্থা যেসব প্রতিষ্ঠান আছে সেসবের সাথে সমন্বয় করে যে প্রতিষ্ঠানটি উতপ্রুত কাজ করে যাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যাকে আমরা সিডিএ হিসেবে চিনি। এই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিনিয়ত এদেরকে কী কাজের মধ্যে ব্যস্ত রাখে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে অস্পষ্ট ধারণা আছে, অস্পষ্ট ধারণাকে স্পষ্ট করার জন্য আজকের আমাদের এটিএন বাংলার এই আয়োজন। উক্ত আলোচনার আলোচক হিসেবে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন যে প্রতিষ্ঠান নিয়ে কথা বলছি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যাকে আমরা সিডিএ বলে জানি। এই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনাকে ধন্যবাদ। তার পাশাপাশি যারা শ্রোতা দর্শক আছে তাদের সকলের প্রতি শুভেচ্ছা। একটা সরল প্রশ্ন দিয়ে শুরু করতে চাই জনাব ইঞ্জিনিয়ার নুরুল করিম, আপনাকে যদি বলি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আপনি, আসলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মূল কাজ কি? চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের মূল কাজ তার নামের মধ্যেই নিহিত আছে, চট্টগ্রামের উন্নয়নকে পরিকল্পিতভাবে করা। এই চট্টগ্রামের একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করা, সেটাকে আপডেট করা, এবং এই মাস্টার প্ল্যান অনুযায়ী যেন পরিকল্পিত চট্টগ্রাম নগরী গড়ে ওঠে। এটাই আমি মূল কথা বলতে গেলে এটাই। সুন্দর একটা পরিষ্কার নগরের জন্য আপনারা কি কাজটুকু প্রতিনিয়ত করে যান, রেগুলার কাজ যদি একটু জানতে চাই, যেসব কাজ নিয়ে আপনারা প্রতিনিয়ত ব্যস্ত থাকেন? আমাদের নিয়মিত যে কাজগুলো ওটার মধ্যে আপনি বলতে পারেন যে আমরা মাস্টার প্ল্যানটাকে আপডেট করে থাকি, সেটার জন্য আমাদের একটা টিম আছে, সেটা করা হয়। এর পাশাপাশি যেটা নগরবাসী যে সমস্ত নির্মাণ করছে, প্রায় 1250 স্কোয়ার কিলোমিটার পর্যন্ত এই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের এলাকা, যেটা সিটি কর্পোরেশন এলাকাকে ছাড়িয়ে প্রায় 4 গুণ এলাকা। ওই এলাকার বিভিন্ন ভবন যেগুলো তৈরি করা হয়, সেগুলোর নকশা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে সেটা অনুমোদন নেওয়া হয়, ল্যান্ড ইউজ সার্টিফিকেট নেওয়া হয়, যার ফলে নগরায়নটি অপরিকল্পিত না হয়ে একটু পরিকল্পিতভাবে পরিকল্পিত কাঠামোর মধ্যে দিয়ে নগরায়নটা হয়। তার পাশাপাশি কিছু শহরাঞ্চলের আমাদের এলাকার ভিতর কিছু সড়ক উন্নয়নের কাজও আমরা করে থাকি, এবং এর পাশাপাশি আমাদের সিডিএ যে অ্যাক্ট আছে, অ্যাক্ট অনুযায়ী আমাদের উপর হাসপাতাল তৈরি করা, স্কুল তৈরি করা এবং অন্যান্য বিভিন্ন নাগরিক সুবিধা সিটি কর্পোরেশনের পাশাপাশি আবাসন প্রকল্প নেওয়া ইত্যাদি বিভিন্ন বিষয়ে সিডিএর উপর সিডিএর এখতিয়ার আছে, এগুলো সিডিএ করতে পারে। আপনারা কতটুকু এলাকা জুড়ে আপনারা বিস্তৃত আছেন, বা আপনার অঞ্চল, শহর অঞ্চল বা আপনার শহরের বাইরে কোনো আপনাদের অঞ্চল আছে কিনা, সবকিছু মিলে আপনাদের বিস্তীর্ণ এলাকা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 1995 যে মাস্টার প্ল্যান, সেটা
মূল মাস্টার প্ল্যান, যেটা থেকে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা এটা আপডেট করা হয়েছে। বর্তমানেও কাজ চলছে মাস্টার প্ল্যানে আবার আপডেট করার। সেখানে আমাদের এলাকা ধীরে ধীরে বেড়েছে, বিভিন্ন মাস্টার প্ল্যানে বেড়ে এখন বর্তমানে প্রায় 1252 স্কোয়ার কিলোমিটার জায়গার মধ্যে সিটিএ কাজ করছে। শহরাঞ্চল ছাড়াও, সিটিকোন এলাকা ছাড়াও আনোয়ারা, ওদিকে আপনার রাঙ্গুনিয়া, হাটাজারি, তারপরে অনেকটা ফৌজদারের পার হয়ে কিছু এলাকা পর্যন্ত, আবার আনোয়ারা, এই সমস্ত অঞ্চলগুলো আমাদের আওতায় পড়েছে। সিটি কর্পোরেশন এবং 5টি পৌরসভা আমাদের আছে, পটিয়া সহ 5টি পৌরসভা আমাদের মধ্যে পড়েছে। এইসব এলাকায় আপনারা কাজ করে থাকেন? এসব এলাকায় আমরা কাজ করে থাকি, কিন্তু মূলত আমাদের বর্তমানে যে জনবল আছে সেই জনবল দিয়ে আমরা এই বিস্তীর্ণ এলাকাকে আসলে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। এক কথায় আপনার প্রতিষ্ঠানের মধ্যে জনবল সংকট। জি, আমরা ধীরে ধীরে আমাদের কার্যক্রমকে প্রসারিত করছি। সিটি কর্পোরেশন এলাকার মধ্যে আমরা শুধু কনসেন্ট্রেট, আমাদের ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি কনসেন্ট্রেট, তবে ধীরে ধীরে আমরা তার বাইরেও আমরা আস্তে আস্তে আমাদের পরিকল্পনাগুলো আমরা প্রসারিত করছি। যানজট একটা গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের চট্টগ্রামের জন্য। এই যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকা কি হতে পারে, বা আপনারা কি কাজটুকু করে যাচ্ছেন? আমাদের মাস্টার প্ল্যানে সবসময় একটা মেজর কম্পোনেন্ট হচ্ছে ট্রান্সপোর্টেশন প্ল্যান। মাস্টার প্ল্যানের মধ্যে কাজে আমাদের একটা ট্রান্সপোর্টেশন প্ল্যান আছে, যেখানে আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে থাকি। সেই পরিকল্পনা অনুযায়ী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ধীরে ধীরে একটা বাস্তবায়ন করে, যেটা আপনি দেখেছেন রিভার এক্সপ্রেসওয়ে, এগুলো, তারপরে রিং রোড, পতেঙ্গা একটা রিং রোড হয়েছে, আবার কর্ণফুলী রিং রোড হয়েছে, তারপর লুপ রোড, এগুলো সব সিডিএ বাস্তবায়ন করেছে। আমাদের প্রত্যেকটাই কিন্তু মাস্টার প্ল্যানের অংশ ছিল। তো এখন মাস্টার প্ল্যানের অংশ হিসেবে আমরা কিছু কিছু কর্ম পরিকল্পনা আমাদের নেওয়া হয়েছে, যেগুলো কিছু প্রাথমিক পর্যায়ে, কিছু মধ্য পর্যায়ে আছে। যেমন আমরা একটা নর্থ সাউথ রোড করতে চাচ্ছি, যেটা একদম আমবাগানের ওখান থেকে শুরু করে আপনার লুপ রোড পর্যন্ত একটা কানেক্টিভিটি দিবে, যেটা চট্টগ্রামের জন্য একটা আর্টারি হিসেবে কাজ করবে, ট্রান্সপোর্টেশন আর্টারি হিসেবে কাজ করবে। তার পাশাপাশি আমরা আবার নর্থ সাউথ 2 একটা রোড হবে, যেটা শাহ আমানত ব্রিজের ওখান থেকে শুরু করে গিয়ে আপনার অনন্যা আবাসিক এলাকা যেটা আছে, অক্সিজেন কোয়েস রোড, তার সাথে গিয়ে ওটা মিলিত হবে। এই দুটো খুবই গুরুত্বপূর্ণ রোড হবে। তবে প্রথম যেটা রোডের কথা আমি বললাম, রিং রোড নর্থ সাউথ, যেটা রোড 1, সেটা আমাদের ডিপিপিটা হয়ে গেছে। আমরা মন্ত্রণালয়ে গত পরশুদিন আমাদের একটা মিটিং হয়েছে, সভা হয়েছে, মন্ত্রণালয় নীতিগতভাবে রাজি হয়েছে এটা করার জন্য। তো আমরা আশা করি এটাতে আমরা যথাযথ অর্থায়ন হলে আমরা এই কাজটি করতে পারবো। এর পাশাপাশি চট্টগ্রাম শহরের ভিতরে যেটা আমাদের পরিকল্পনা আছে, এটা হতে মধ্যমেয়াদী পরিকল্পনাতে আমাদের যেতে হবে। সেটা মেহেদিবাগ রোডটাকে আমরা বড় করার চিন্তা করতেছি। এখানে খুবই যানজট হয়, কনজেস্টেড হয়। তারপরে আপনার লাভ লেন থেকে যেটা বৌদ্ধমন্দির পর্যন্ত, ওই সড়কটা আপনার একটু ওয়াইড করার আমরা চিন্তাভাবনা করছি। তার পাশাপাশি আব্দুল সত্তার রোড, এটাকে একটু বড় করার চিন্তাভাবনা করা হচ্ছে। এইগুলো আমরা ধীরে ধীরে প্রকল্পগুলো গ্রহণ করব। তো এক্ষেত্রে কি আপনারা স্বল্পমেয়াদী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ স্বল্পমেয়াদী বা দীর্ঘমেয়াদী কিছু প্রকল্প নিয়ে কি সামনের দিকে এগিয়ে যাচ্ছে নাকি? জি, আমরা এই প্রকল্পগুলো সবগুলোর আমরা ডিপিপি রেডি করছি। একটি ডিপিপি আমি আপনাকে বললাম যে পরশুদিন আমরা সেটা নিয়ে গেছি, পর্যায়ক্রমে বাকি ডিপিপিগুলো আমরা নিয়ে যাব। তো আমি আশা করি এই যে রাস্তাটা আমি বললাম রিং রোড নয়, যেটা আমি নর্থ সাউথ রোড 1, 1, 2, 2টা হয়তো একটু পরে হবে। একটা মনে হয় আমরা বছর 1.5 বছরের মধ্যে আশা করি, যদি অর্থায়নে কোনো সমস্যা না হয়, আমরা কাজটা শুরু করে দিতে পারবো আশা করি। এর আগেও কিন্তু অনেক রাস্তা কিন্তু আপনারা তৈরি করলেন, যে রিং রোড বলেন। রিং রোড আমরা আবার দ্বিতীয় ফেজের কাজ হচ্ছে। এখন যতটুকু হয়েছে তার থেকে এটা ফৌজদারহাট পর্যন্ত যাবে। ফৌজদারহাট থেকে পরে আমাদের এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা আছে, মিরসরাই পর্যন্ত নেওয়া যায়, ইকোনমিক জোন পর্যন্ত এটাকে টেনে নিয়ে যাওয়া বোঝে। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে, প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে, নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে, নিরাপত্তার প্রতিশ্রুতি। HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ।
দৃঢ় মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert। এইচএম এক্সপার্ট B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো এইচএম স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। এইচএম স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। এই রাস্তা করতে গিয়ে আপনাদের একটা অভিযোগ চলে আসা ছিল, পাহাড় কাটা নিয়ে একটা অভিযোগ চলে আসে, পরিবেশ নিয়ে একটা সমস্যা। এই যে পাহাড় কাটা, পরিবেশকে মাথায় রেখে আপনার রাস্তাঘাট তৈরি করবেন কিনা? আমি আমার বিভিন্ন সাক্ষাৎকারে প্রথম থেকে আমি এই কথাটি বলেছি। আর তাছাড়া বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় পূর্ত মন্ত্রণালয়ের এবং বিশেষ করে পরিবেশ উপদেষ্টা সহ মাননীয় প্রধান উপদেষ্টা, যিনি চট্টগ্রামের একজন সূর্য সন্তান, সারা বিশ্বকে আলোকিত করেছেন, ওনারা সকলেই চট্টগ্রামের ব্যাপারে খুবই সেন্সিটিভ। কারণ চট্টগ্রামের পাহাড়, চট্টগ্রামের পরিবেশকে রক্ষা করতে সবাই চায়। কারণ আমাদের চট্টগ্রামের সম্পদ হচ্ছে প্রকৃতি। আমার কিন্তু ইটের ওই বড় বড় বিল্ডিং বা রাস্তা আমার সম্পদ না, আমার সম্পদ হচ্ছে কিন্তু প্রকৃতি। তো আমাদের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে আমরা যারা বর্তমানে আছি, আমাদের মাথায় এটি আছে যে প্রকৃতিকে কোনোভাবে ধ্বংস করা যাবে না, প্রকৃতিকে সংরক্ষণ করে আমাদেরকে উন্নয়ন করতে হবে। যেই জন্য আমরা যেটা আমি বললাম যে রাস্তাগুলো হবে, তার সবগুলি আমরা
এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট স্টাডি করা হবে, এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট করা হবে, যেটাকে বলা হয়, এটা অ্যাসেসমেন্ট করা হবে এবং সেটার উপর আমরা গুরুত্ব দিচ্ছি। ফিজিবিলিটির একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা এনভায়রনমেন্টকে কোনো ক্ষতিগ্রস্ত করবে কিনা, কোনো পাহাড় কাটা যাবে কিনা, কোনো প্রকৃতির কোনো ক্ষতি করবে কিনা। যদি কোনো জায়গায় যদি আনঅ্যাভয়েডেবল কিছু হয়, তাহলে অবশ্যই আমরা সেটা প্রোটেকশনের ব্যবস্থা করব। আপনি তো নতুন করে রাস্তা করতে গেলে তো পাহাড় সংযুক্ত হইতে পারে। সেই জায়গায় আপনারা কি এই নতুন করে আর যাতে পরিবেশ কর্তৃপক্ষ যাতে আপনাদেরকে আর কোনো অভিযোগের জায়গায় দাঁড় না করায়, সেই কারণে মাথায় রেখে কি কাজ করবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই। আমি তো আমি এখানে জয়েন করেছি সেপ্টেম্বর। আমি সেপ্টেম্বরে জয়েন করেছি, আপনি জানেন। এরপর থেকেই এই পরিবেশের বিষয়গুলো নিয়ে আমরা পরিবেশ অধিদপ্তরের সাথে আমরা সমন্বয় করছি, সিটি কর্পোরেশনের সাথে সমন্বয় করছি। আপনি জানেন যে একটা চমৎকার সমন্বয়ের পরিবেশ এখন চট্টগ্রামে বিরাজ করছে। জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন, আমরা পরিবেশ একত্রিতভাবে আমরা কাজ করছি এবং কিছুদিন আগে আপনি দেখেছেন আমরা একটা ভবন নির্মাণ হয়েছে যেটা কিছু পাহাড় কেটেছে, সেটা আমরা পুরো ভাঙতে পারিনি, ভাঙার এখন প্রক্রিয়া চলছে। কিন্তু কিছু আইনগত জটিলতা থাকাতে সবসময় এগুলা সম্পাদন করা যায় না। আমরা আইনিভাবেও মোকাবেলা করছি এবং আমরা সিডিএর থেকে পরিবেশ এবং জেলা প্রশাসনকে নিয়ে, সিটি কর্পোরেশনকে নিয়ে আমরা এনফোর্সমেন্টও করছি। এটাকে আমরা টপ প্রায়োরিটি দিচ্ছি আমাদের পরিবেশ সংরক্ষণ করার জন্য। তো আপনি বোধহয় লুপ রোডের কথাই বলছেন, সেখানে এই রাস্তাটা করতে গিয়ে কিছু পাহাড়, অনেক আগে রাস্তাটা হয়েছে কিন্তু পাহাড় কিছু কর্তন করা গিয়েছে। তবে আমরা এখন সিডিএর থেকে চেষ্টা করছি। আমি আজকেও কিন্তু এটা একটা সভা করেছি যে পাহাড়গুলো কর্তিত হয়ে গেছে, আগে কর্তন করে ফেলেছে। তো এই পাহাড়গুলো যাতে আর ল্যান্ডস্লাইড না হয়, সেই জন্য কিছু ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বুয়েটের শিক্ষকদেরকে নিয়ে আমরা কিছু রেমিডিয়াল মেজার নেওয়ার আমরা চিন্তাভাবনা করতেছি এবং ভবিষ্যতে যেই আমরা রুট দিয়ে আমাদের রাস্তাগুলো করব, সেখানে আমরা পাহাড়কে অ্যাভয়েড করছি। কিছু হয়তো ঢাল থাকতে পারে কিন্তু রাস্তাটা ঢালু রাস্তা হবে, কিন্তু যেখানে পাহাড় কেটে রাস্তা করতে না হয় সেটা মাথায় রেখে আমরা আমাদের পরিকল্পনাগুলো তৈরি করছি। এই চট্টগ্রামের খুব আদি সমস্যা বলতে গেলে জলাবদ্ধতার প্রকল্প, জলাবদ্ধতার সমস্যা আপনাদের নেতৃত্বে কাজ হচ্ছে এবং আপনারা সেনাবাহিনীর মাধ্যমে কাজটা করছেন। এখন এই জলাবদ্ধতার সমস্যা থেকে মুক্ত করতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আর কত সময় লাগবে? আপনি যদি প্রকল্পের সময়টা ধরেন, প্রকল্পের সময়টা কিন্তু পুরোপুরি জলাবদ্ধতা থেকে মুক্ত হবে এমন কমিটমেন্ট বোধহয় আমার পক্ষে এখানে করা ঠিক হবে না। তবে অনেকটাই মুক্ত হবে জলাবদ্ধতা থেকে। তো আমাদের প্রকল্পের শেষ করার সময় 2026 এর জুনে আমাদের এই 36টা খাল যেটা সিডিএ থেকে করা হচ্ছে, এই 36 খালের কাজগুলো সম্পন্ন হবে। তো এই 36 খালের কাজ যদি আমরা শেষ করতে পারি, তাহলে আশা করা যায় জলাবদ্ধতার একটা সিগনিফিক্যান্ট একটা উন্নতি হবে। চট্টগ্রামবাসী কিছুটা স্বস্তি পাবে। এরপরে কিন্তু আরও 21টা খাল করতে হবে, কাজ করতে হবে, যেটা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে প্রকল্পগুলো নেওয়া হচ্ছে। ফান্ড পাওয়ার সাপেক্ষে তারা এগুলো 21টা খাল ধরবে। এই 57টা খাল যদি শেষ হয়, প্রকৃতপক্ষে কিন্তু হিসাব কিন্তু 57 এর নয়, 74। চট্টগ্রামে 74টা খাল ছিল। হ্যাঁ, 74টি খাল। আমরা বাকি খালগুলো কিন্তু প্রপারলি ট্রেসও পাওয়া যাচ্ছে না, এগুলো চেষ্টা করা হচ্ছে। এই 57টা খাল যদি আমরা শেষ করতে পারি, তাহলে চট্টগ্রামবাসী আমার মনে হয় ভিজিবল কিছু উন্নতি দেখবে। আমিও চট্টগ্রামের একজন বাসিন্দা হিসেবে একদম জলাবদ্ধতা মুক্ত হব, ওরকম বিষয় বলা যাচ্ছে না। কারণ আপনার খাল তো এরপরে 21টা খাল থেকে যাবে, 21টা খাল শেষ করতে হবে, ধারাবাহিকভাবে আপনার যেতে হবে। হয়তো দেখা যাচ্ছে যে এখন আপনার চট্টগ্রাম শহরে 150টা জায়গায় পানি উঠে, আপনি হয়তো দেখবেন যে তখন তো 30টা জায়গায় পানি উঠছে। আপনার হটস্পটগুলো অনেক কমে আসবে, ধীরে ধীরে কমে আসবে, কিন্তু কিছু কিছু জায়গায় হয়তো সমস্যা থাকবে, সেগুলো আবার পরে কাজ করতে হবে। আর এখানে যেটা আমরা ধরেন এই প্রকল্পটার সময় কেন বৃদ্ধি পাচ্ছে, এটার মূল কারণ হচ্ছে আপনার ভূমি, কোনো জায়গাতে ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে, ভাঙচুর করতে হচ্ছে। দেখা যাচ্ছে যে মানুষ বড় বড় খালের উপর বিল্ডিং করে ফেলছে, এটা বাস্তবতা। এগুলো ভাঙতে সমস্যা হচ্ছে, অনেক সময় ফান্ড পেতে সমস্যা হচ্ছে, ইত্যাদি বিভিন্ন কারণে কিন্তু সময়টা পিছিয়ে যাচ্ছে। আর সময় যত পেছাচ্ছে, আপনার বিভিন্ন জায়গা যেখানে আপনার বাড়িঘর ভেঙে জায়গাটা নিতে হচ্ছে সিল ট্যাপ করার জন্য বিভিন্ন কাজে, দেখা যাচ্ছে ওখানে মৌজা রেট বেড়ে যাচ্ছে। আপনি মৌজা রেট যখন বাড়ে, আপনি যখন জমিটা ক্রয় করছেন, ডিস্ট্রিবিউশনের মাধ্যমে করতে হলে 3 গুণ রেটে করতে হয়। মৌজা রেট বৃদ্ধি হলে কিন্তু আপনার তখন ব্যয় বৃদ্ধি হয়ে যাচ্ছে। এসব কারণে ব্যয় বৃদ্ধির ঘটছে। আবার তারপর অনেক সময় আপনার যে কোনো কন্ট্রাক্টে একটা ক্লজ থাকে, সেটা হচ্ছে যে টাইম অ্যাডজাস্টমেন্ট বলে, টাইমের ফলে আপনার প্রাইস অ্যাডজাস্টমেন্ট বলে। তো প্রাইস অ্যাডজাস্টমেন্ট যখন আপনি করতে যাচ্ছেন, সময় বৃদ্ধি পেলে অটোমেটিক্যালি কিন্তু কষ্ট বেড়ে যাচ্ছে। এই কারণে আমি যেটা এখানে জয়েন করার পর আমি চিন্তা করছি, জলাবদ্ধতা প্রকল্প নয়, সেটা তো আসলে একটা হোলিস্টিক অ্যাপ্রোচ, আপনাকে পুরোটা করতে হবে। অন্যান্য কিছু কিছু প্রকল্পে আমি যেটা খুব বেশি জরুরি না, সেই অংশটুকু আমরা কেটে ছেটে পরে করবো বলে আমি তাড়াতাড়ি যাচ্ছি প্রকল্পগুলো শেষ করে ফেলার জন্য।
আমরা দেখেছি ইতিপূর্বে দেখেছি সময় বাড়তে দেখেছি, টাকার পরিমাণে বাড়তে দেখেছি। আসলে এই ২ টার একটাও কি সামনে আর হবে কিনা? শুধু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপরই নির্ভর করবে না। আমরা যখন কোনো প্রকল্প নেই সেটা ভূমি অধিগ্রহণের জন্য আমরা জেলা প্রশাসনকে ভূমি অধিগ্রহণের জন্য দেই। জেলা প্রশাসন অনেকগুলো প্রক্রিয়া, অনেকগুলো ধাপ অতিক্রম করে ভূমি অধিগ্রহণ করতে আসে। তাদেরও অনেক সমস্যা আছে। ভূমি অধিগ্রহণ যদি সঠিকভাবে হয়ে যায়, দ্রুত হয়ে যায়, তাহলে কিন্তু প্রকল্পটা সময়মতো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আমরা এই যে আপনি যেটার পরিবর্তিত অবস্থা বললেন, তো আমরা চেষ্টা করছি এখন যে প্রকল্পগুলোই আমরা নিব, যথাযথভাবে ফিজিবিলিটি স্টাডি করব, যাতে ব্যয়টা ওরকম বৃদ্ধি না পায় এবং সময়টা যেন এরকম বারবার বর্ধিত করতে না হয়। এই ২০২৬ সালের জুনে আমরা ইনশাল্লাহ শেষ করে ফেলতে পারবো। কিন্তু কাজের পরিমাণ যদি বৃদ্ধি হয়, যদি দেখা গেল আমরা আরো কিছু নতুন খাল করছি বা অন্য কিছু করতে হচ্ছে, তাহলে হয়তো সেটা বাড়তে পারে। এই ৩৬টা কাল আমরা আশা করি, মানে জোরালোভাবে আশা করি ৩৬ টা কাল সহ পুরো প্রকল্পটা। আশা করি। এটা আমার ২-১ টা জায়গাতে আমার কিছু সমস্যা আছে। এগুলা মামলার একটু বলি, আপনাকে জানা উচিত যে মামলার কারণে আমরা অনেকগুলো জায়গাতে কাজ করতে পারতেছি না। যে কোর্টের রায় না পাওয়া পর্যন্ত আমরা ওখানে কাজ করতে পারব না। আবার এই প্রকল্পটি এমন, আপনি একটা খালের একটা অংশ কাজ করলে কিন্তু আপনি এটার বেনিফিট পাচ্ছেন না। এটাকে আপনাকে কর্ণফুলী নদী পর্যন্ত, আপনাকে ডাউনস্ট্রিম পর্যন্ত, আপস্ট্রিম থেকে ডাউনস্ট্রিম পর্যন্ত পুরোটা শেষ করতে হবে। পুরোটা শেষ করতে হবে। এইজন্য এই প্রকল্প কিন্তু আপনি আংশিক 80% কাজ করেও কিন্তু দেখা যাবে যে আপনি তত ফল পাচ্ছেন না। একটা খাল যদি পুরোটা শেষ করতে পারেন, তাহলে ওই খালের বেনিফিটটা পাবো। এইজন্য জনগণ অনেক সময় দেখতেছে যে কাজ অনেক হচ্ছে, আমি কিছু বেনিফিট পাচ্ছি না। এই বেনিফিটটা পেতে হলে আমাকে খালগুলোর কাজ পুরো শেষ করতে হবে। তারপরে আমরা একটা অ্যাসেসমেন্ট করতে পারবো আমরা কি বেনিফিট পাচ্ছি। তার পাশাপাশি আমরা চট্টগ্রাম বন্দরের সাথেও যোগাযোগ করেছি ড্রেজিং এর ব্যাপারে। এগুলা আসলে এই প্রকল্পটা সিডিএ যদিও সামনে আছে, প্রকৃতপক্ষে আমাদের বিভাগীয় কমিশনার সাহেব মহোদয় উনি কিন্তু এটা করছেন, কোঅর্ডিনেট করছেন। তার পাশাপাশি মেয়র মহোদয় আছেন। বর্ষা আসলে তো জনাব ইঞ্জিনিয়ার নুরুল করিম খুব ভয়ের মধ্যে থাকে নগরবাসী। সেই জায়গায় আর আমরা ভয় পাবো কিনা? আমরা আর নতুন করে লাশের মিছিলে লাশ যুক্ত হবে কিনা? আসলে আমি বলি, এটা একটা আপনার যে ঘটনাটা আপনি বললেন, এই ঘটনাটা এরকম ঘটনা কিন্তু অনেকগুলো আছে। এক্সকিউজ দেওয়ার কিছু নেই। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা জনগণ এবং আমরা অর্গানাইজেশন সবাই একটা জীবন তো আমরা ফিরিয়ে দিতে পারব না। এই জীবন মানে ওই মায়ের কোলে তো আমরা বাচ্চাটাকে ফিরিয়ে দিতে পারব না। এটা এক্সকিউজ দেওয়ার কিছু নেই। তো আমরা সিডিএ থেকে যেগুলা 36 খাল যেটা ৩৬ টা করা হচ্ছে, প্রত্যেকটাতে কিন্তু আমরা রেলিং দিচ্ছি। তবে রেলিংগুলোর হাইট কিন্তু ১.৫ থেকে ২ ফিট। আপনি আরো উঁচু রেলিং দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ দিলে আপনি খালগুলো পরিষ্কার করতে পারবেন না। আমাদের কনসালটেন্ট এটা ২ ফিটের উঁচু, রেলিং অ্যালাও করছে না। তো আপনার যদি ওই ধরনের কোনো গাড়ি গিয়ে ড্রেনে পড়ে, আমার মনে হয় না যে রেলিং ওটা ঠেকাতে পারবে না। তবুও আমাদের দিতে হবে, রেলিং দিতে হবে, সতর্ক হতে হবে। রেলিংটা হচ্ছে যে আপনি যদি খালটা পানিতে ডুবে যায়, যাতে আপনি পা দিয়ে বুঝতে পারেন যে এখানে রেলিং আছে। আর একটা বিষয়, আপনার যেমন এই বর্ষার কথা আপনি বলছেন, এই বর্ষায় মনে হয় আমাদের একটু সমস্যা থেকে যাবে অনেকগুলো। কারণ যেহেতু কাজ চলমান এবং অনেক জায়গাতে কিন্তু ওখানে ড্রেনের মাঝখানে আমরা রোড করে দিয়ে কাজ করতে হচ্ছে। এখান থেকে উঠে আসতে সময় লাগতেছে। কারণ এই মাটিগুলো পরিষ্কার করে তুলতে হবে। তুলে আবার কিন্তু যখন বর্ষা চলে যাবে, মাটি আবার ড্রেনের মধ্যে মাটি ফেলে এখানে রাস্তা করতে হবে। নাহলে তো ইকুইপমেন্ট মুভ করতে পারে না ড্রেনের ভিতর দিয়ে। কাজে এইজন্য আপনি বর্ষার প্রথম দিকে আপনার কিছু সমস্যা হতে পারে। মাটিগুলো ক্লিয়ার করলে হয়তো আগের থেকে কিছুটা বেটার অবস্থা আপনি পেতে পারেন। আমরা তো জলাবদ্ধতা যখন হবে, সমস্যাটা যখন চলে আসবে, বর্ষাকালে তো আসে, তখন তো সবকিছু ডুবন্ত অবস্থায় থাকে। সেই জায়গায় এখন আমরা দেখলাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কিছু কাজ করছে, যে তারা একটু রেলিং এর ব্যবস্থা করছে বা বিভিন্ন ওয়াল তোলার ট্রাই করছে, যাতে খালের জায়গায় থাকুক। সাধারণ মানুষ যাতে পথচারীরা যাতে নির্দিষ্ট হইতে পারে কোন জায়গায় খাল, কোন জায়গায় রাস্তা। সেই জায়গায় এটা তো চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ করে আছে। আমি একটু জানতে চাই, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তো জানে তারা কতটা খাল খনন করছে, কতটা খালে তাদের কাজ চলমান। সবগুলো খালকে আপনি অ্যাড্রেস করতে পেরেছেন কিনা যে সামনের বর্ষার জন্য? ১৯ থেকে ২৪ টার মধ্যে প্রায় শেষ হয়ে গেছে খাল। প্রায় কমপ্লিট হয়ে গেছে। যেগুলো খাল কমপ্লিট হয়ে গেছে, এগুলো সবগুলো রেলিং করে ফেলা হয়েছে। যখন যে খাল হচ্ছে, সাথে, সাথে রেলিং হয়ে যাচ্ছে ২ পাশে। মানে রেলিং সহই আমাদের কন্ট্রাক্ট হচ্ছে রেলিং সহ করা। আমি কিছুদিন আগের খবর হচ্ছে ১৯ টা খালের আমাদের রেলিং সহ খাল কমপ্লিট হয়ে গেছে। আর বাকিগুলো চলমান আছে। খাল যতটুকু হচ্ছে, শেষ হচ্ছে, ওটাতে রেলিং দিয়ে দিচ্ছে। কোন অঞ্চলে কোন জায়গায় এই জলাবদ্ধতার সমস্যাটা খুব ব্যাপক আকারে দেখা যায়? আমরা তো কিছু নির্মমও দেখি, আমরা আগ্রাবাদ দেখি বা আমাদের বহদ্রাট অঞ্চলে দেখি আমরা। সব জায়গায় তো আর জলাবদ্ধতার সমস্যার মধ্যে সব এখানে আসলে জলাবদ্ধতার অনেকগুলো ছোট, ছোট পকেট আছে। যেখানে জলাবদ্ধতাগুলো হয়। তারপরে আপনার
শহরতলির দিকেও আপনার হয়, যেমন আপনি অঞ্চলগুলা যদি একটু বলতেন, অঞ্চলগুলা, কারণ এই অঞ্চলের বাসিন্দারা একটু সচেতন থাকলো আর কি। যেমন আপনার জায়গা ওয়াজেদিয়া, চালতাতলি, ওই সমস্ত এলাকাগুলো হয়, হ্যাঁ, চানমিয়ার হুডেরদি হয়, বাকলিয়া সাইডে হয়। তারপর যেমন আপনার বাকলিয়ার আপনি এর মৌসুমী বিল্ডিং বা ওই সাইড দিয়ে এই পুরো এলাকাটা, যেটা এখন এইবারও তো একটু ইম্প্রুভমেন্ট হবে সেখানে, ওই সমস্ত এলাকাতে হচ্ছে। আগ্রাবাদের দিকে হচ্ছে, আগ্রাবাদ এলাকাতে হচ্ছে, হালিশহরের দিকে কিছু সাইড আছে। তারপরে আপনার ওই আগ্রাবাদ অ্যাক্সেস রোডের ভিতরে ওই সাইডে আছে। মানে অনেকগুলো এলাকা ধরে, মানে পকেট কিছু কিছু এলাকা ধরে জলাবদ্ধতা। এমনকি আপনি দেখবেন জিসির ওখানেও কিন্তু কয়েক ঘন্টার জন্য জলাবদ্ধতা ওই সমস্ত ওই সমস্ত এলাকাতেও হচ্ছে। ওই এলাকাগুলোতে একটু যাতে সমস্যা না হয়, সংকট খুব একটা দেখা না যায়, সেটার জন্য আপনাদের কোনো প্রি প্ল্যান আছে? জি, আমাদের সবগুলো হটস্পট চিহ্নিত করা আছে। এই মুহূর্তে আপনাকে হয়তো সবগুলো আমি নাম আপনাকে বলতে পারছি না। বাদুরতলা আছে, যেমন বদ্দারহাট এলাকা আছে, এগুলো কিন্তু হটস্পট চিহ্নিত করা আছে। সেক্ষেত্রে এরকম যদি হয় তাহলে পরে সমস্যা খুব বড় আকারে যাবে না। আমাদের সবগুলো হটস্পট চিহ্নিত করা আছে। সেনাবাহিনী হচ্ছে ওগুলো চিহ্নিত করে রেখেছে, সিডিও চিহ্নিত করা আছে, সিটি কর্পোরেশন চিহ্নিত করা আছে। আবার আমরা তো একসাথে বসি এগুলো চিহ্নিত করে, এবং প্রতি বর্ষায় আগেও যে কোন হটস্পটগুলো এখন পানি কম আসতেছে, এবং ওটাও একটা রেকর্ডেড আছে যে আগে এখানে 3 ঘন্টা পানি লাগতো সরে যেতে, এখন 2.5 ঘন্টা যাচ্ছে বা 2 ঘন্টা যাচ্ছে। পানিটা সরে যেতে কতক্ষণ সময় লাগছে, ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, সেই ডাটাগুলোও নেওয়া হয় বৃষ্টির পর, সেই ডাটাগুলো রাখা হয়। অনেক অভিযোগের তীর কিন্তু এই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পিছনে। আমরা কিন্তু এখন আশাবাদী হতে চাই। জনাব ইঞ্জিনিয়ার নুরুল করিম, আপনার নেতৃত্বে এখন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজ চলমান। এখন আপনি অভিভাবক হিসেবে কাজ করছেন। এখন অভিযোগের তীর কি সামনের দিকে আপনার দিকে আর যাবে কিনা? নিজেও আশাবাদী থাকতে চাই যে আমি একজন পেশাজীবী। এর আগে কিন্তু আমি সরকারি ডিপার্টমেন্টে কাজ করেছি। একটা প্রফেশনাল, আমার দীর্ঘ মানে 34-35 বছর একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। আবার বেসরকারি সেক্টরে কাজ করারও অভিজ্ঞতা আছে। একজন প্রকৌশলী হিসেবে আমি চেষ্টা করব যাতে আপনারা আশ্বস্ত থাকেন, যেন যে বিষয়গুলো নিয়ে আপনাদের চট্টগ্রামবাসীর অভিযোগ আছে যে সেগুলো যেন পুনরাবৃত্তি না হয়। আমি আসলে এইটুকুই আপনাদেরকে আশ্বাস দিতে পারি। আমরা দেখতাম যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাথে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সমন্বয় নেই। একে অন্যের উপর দোষারোপ দেয়। ওয়াসার সাথে সমন্বয় নেই। ওয়াসা দোষারোপ করে একেকটা প্রতিষ্ঠানের কাছে। দিন শেষে সকলে কিন্তু সরকারি সংস্থা। সরকারের আরো অন্যান্য সংস্থা আছে, উন্নয়ন সংস্থা, তারাও একসাথে কাজ করছে চট্টগ্রামকে সাজানোর জন্য। আমি একটু জানতে চাই আপনারা সমন্বয় করে কাজ করছেন কিনা? আ এখন এই সময়ে এসে আর সমন্বয়হীনতা দেখতে পাচ্ছেন কিনা? জনাব ইঞ্জিনিয়ার নুরুল করিম। আমি যেটা মনে করি, এই আ যেটা দেশে পরিবর্তন হলো, এই পরিবর্তন আ সবচেয়ে বড় উপহার হচ্ছে চট্টগ্রামের জন্য যে আমরা একটা সমন্বিত কর্মকাণ্ড চট্টগ্রামে আনতে পেরেছি। এই বিভাগীয় কমিশনার মহোদয় এখানে বসে বললেন, উনি ওনার নেতৃত্ব, মেয়র মহোদয়ের নেতৃত্ব, আমরাও আছি। তার পাশাপাশি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, ওয়াসা, আমরা প্রায়ই একসাথে বসে আমাদের সমস্ত, এবং পুলিশ কমিশনার সাহেবও আছেন। আমরা বসে আমাদের সমস্যাগুলো নিয়ে আলাপ করি, এবং জলাবদ্ধতার বিষয়ে আমরা মতামত ব্যক্ত করি, এবং এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে সহায়তা করি। আমাদের মধ্যে কোনো অর্গানাইজেশনাল কনফ্লিক্ট বা সুপেরিয়রিটি কমপ্লেক্স যেটা বলা হয়, বা ইনফেরিয়রিটি ভাব, এগুলো কোনো কিছুই নাই। আমরা সমতার ভিত্তিতে সব অর্গানাইজেশনগুলো একসাথে কাজ করি। এটা হলে পরে একটা উপকার হয়। কারণ আপনার মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকলে সেটা পূরণ করা যায়। কারণ প্রতিটা প্রতিষ্ঠানে কোনো না কোনো সীমাবদ্ধতা থাকতে পারে। আপনার এইটা জিনিসটা আছে, অন্যের নাই, তো আপনি তাকে দিতে পারলেন। তো সেহেতু সমন্বয় করে কাজ করলে কিন্তু নগরবাসী উপকৃত হবে। চট্টগ্রাম উপকৃত হবে। যে এতে আরেকটা সুবিধা হয়, আমরা যেটা আপনি বললেন সঠিকভাবে, অর্গানাইজেশনাল যে রিসোর্সগুলো আছে সেগুলো আমরা শেয়ার করতে পারি। যেমন একটা বিষয় হয়তো সিটি কর্পোরেশনের কিছু দরকার, কোনো টেকনিক্যাল কোনো নলেজ টুলস দরকার, সেটা আমরা শেয়ার করতে পারছি। সিটি কর্পোরেশনটা আমরা আবার নিতে পারতেছি। এরকম পারস্পরিক লেনদেনের মাধ্যমে এই রিসোর্সটা চট্টগ্রামের জন্য আমরা ব্যবহার করতে পারছি। সেটা একটা বেনিফিট আমরা এখন পাচ্ছি। তবে আমি আশা করি এই সমন্বয়টা বজায় থাকবে, তার সুফল চট্টগ্রামবাসী দেখতে পারবে এই সমন্বয়ের জন্য। আপনি জানেন রিসেন্টলি আমরা সিটি কর্পোরেশন সহ জেলা প্রশাসন সব পতেঙ্গাতে কিছু কাজ আমরা কিছু কাজ করেছি, অত মেজর কাজ এখনো করা হয়নি। কিছু কাজ আমরা পতেঙ্গাতে সিডিএ করেছে। সামনে যে কোনো প্রকল্প আসুক বা যে নিয়ে আসুক প্রকল্প সরকারিভাবে, সকলে মিলে আপনারা একসাথে কাজ করার প্রতিজ্ঞাবদ্ধ মানে আপনারা কাজ করার প্ল্যান নিয়েছেন কিনা? মানে আপনারা একসাথে কাজ করেন। সেটা আমাদের এই অ্যাটিটিউডাল চেঞ্জ যদি বলেন, সেই অর্গানাইজেশনের অ্যাটিটিউডাল চেঞ্জটা আমাদের হয়েছে। এটা সিটি কর্পোরেশন আছে, মাননীয় মেয়র মহোদয় যথেষ্ট কোঅপারেটিভ। তার পাশাপাশি বিভাগীয় কমিশনার সাহেব, উনিও মানে যথেষ্ট এই ব্যাপারে সজাগ, কোঅর্ডিনেশনের ব্যাপারে। আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ থেকে আমি ওনাদের টিমের সাথে একসাথে কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় আমরা এটা ধরে রাখতে পারবো, এবং আমরা চট্টগ্রামবাসীকে
এটা সৌন্দর্য উপহার দিতে পারবো। খুব ভালো ভালো প্রকল্প হাতে নিয়েছিলেন ইতিপূর্বে আপনার আবাসন খাতকে আমি যদি বলি বড় বড় খাত, কিন্তু দীর্ঘ সময় ধরে কিন্তু এই সাথে আপনার নাই। তো এখন আপনার কি মনে হচ্ছে না আসলে গ্রাম থেকে শহরমুখী হচ্ছে? এটা কি মনে হচ্ছে না? এটা কি আসলে আবাসন খাতটাকে মানে এটাকে মাথায় রেখে কাজ করাটা কি এই কোনকে সময়ের দাবি মনে করছেন না? আপনাকে বলি এটা আসলে সিডিএর একসময় একটা মেজর কাজ ছিল এই আবাসন এগুলা ডেভেলপ করা। আবার একসময় আমরা দেখলাম সিডিএর হাত দিয়ে কিছু অপরিকল্পিত আবাসিক হয়ে গেছে সিডিএর যেকোনো কারণে হোক যেমন আপনি না আমরা পূর্বের কথা আর বলব না। আমরা পূর্বের অনেক সমালোচনার কথা আছে। সমালোচনা ছাড়াও আমরা ওখান থেকে আমি কিছু শিক্ষা গ্রহণ করতে চাই। আমি সেজন্য বলছি। যেমন অনন্য আবাসিক এলাকা। এটা ভালো এটা করা হয়েছে এটা পর্যন্ত হয় নাই। তারপর কর্ণফুলী আবাসিক এলাকা পানি আপনি ইতিমধ্যে দেখেছেন আমরা স্টেপ নিয়েছি যে কর্ণফুলী আবাসিক এলাকাতে পানির ব্যবস্থা করে দেওয়ার জন্য সিডিএর থেকে এটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমি দেখলাম এতগুলো প্লট পড়ে আছে শুধু আমরা পানি দিতে পারতেছি না ওই কারণে যে ওয়াসাও আমাদেরকে সহযোগিতা করছে। তো আমরা আশা করি কিছুদিনের মধ্যে ওখানে আমরা পানির ব্যবস্থা করতে পারবো। তাহলে এখানে অ্যাটলিস্ট মানে প্রায় 500টার মতো প্লট অ্যাক্টিভ হয়ে যাবে। তারপরে অনন্যটাও আমি এখানে চেষ্টা করছি কিছু করার। অলরেডি তো আপনার ২ টো প্রকল্প হাতে আছে। কর্ণফুলী আবাসিক এবং অনন্য আবাসিক আছেই। তো এই দুটোকে আমরা নগরবাসী কখন দেখব? আসলে প্লট বিল্ডিং উঠতে কখন দেখব? না, এই দুটো আবাসিক এলাকা কিন্তু অনেক আগেই প্রকল্প শেষ হয়ে গেছে। আর প্রকল্প শেষ হয়ে গেলে ওখানে কোনো ফান্ডিং থাকে না, কাজ করা যায় না। এখানে মানে আমি একটু সমস্যায় আছি কারণ এগুলো তো প্রকল্প শেষ। কিন্তু আমি দেখছি ভিজিবল কোনো কিছু ওখানে হয়নি। মানুষকে আমরা প্লট দিয়ে দিয়েছি কিন্তু সুবিধাগুলো আমরা দিতে পারি নাই। তো এখন আমার যেটা প্রায়োরিটি ছিল আমি প্রথমে এসে বলছি আমি নতুন প্রকল্প নেওয়ার পাশাপাশি আমার মূল কনসেন্ট্রেশন হবে যেগুলো পুরনো প্রকল্প আছে সঠিকভাবে কাজ হয়নি এগুলোকে অ্যাক্টিভ করা। না হলে আমি নতুন প্রকল্প নিলাম কিন্তু জনগণ সেটা বেনিফিট পেল না। এগুলো একটা বোঝা হয়ে গেল। আমি দেশের কিছু জায়গা আমি নষ্ট করলাম কিন্তু সেটা থেকে কোনো আবাসন হলো না, তাহলে তো আমার লাভ হবে না। কাজে পুরনো প্রকল্পগুলোকে চালু করা, তার পাশাপাশি দেশের কৃষি জমি যেন নষ্ট না হয়। দেশের কৃষি জমি যদি আমি নষ্ট করে ফেলি সেটাও আমাকে চিন্তা করতে হবে। তার পাশাপাশি যেটা হয়তো আমার একটা ধারণা আমরা অনেক সময় প্রকল্প নেই যে সাধারণ মানুষের জমিগুলো আমরা অ্যাকুইজিশন করে ফেলতেছি। আমি নিয়ে নিলাম, নিয়ে কিন্তু আমি প্লট করবো কিছু বিত্তশালী মানুষের কাছে। আমি এগুলো এটা নৈতিকভাবে আমি নিজেই বলি নৈতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য সেটাও চিন্তার ব্যাপার আছে। কাজে আমরা এখন কোনো প্রকল্প নিলে এটা মধ্যবিত্তের নাগালের মধ্যে যেন আমরা প্লটগুলো দিতে পারি সেরকম প্রকল্প আমাকে নিতে হবে। আমি গুলশান বনানীর মতো প্রকল্প এখন করে তো চিটাগাংয়ের আপনার লাভ হবে না, তারা তো নিজেরা অ্যাফোর্ড করতে পারে। এখন ওরকম প্রকল্প করতে হলে আমরা চিন্তা করছি যেমন ফতেহাবাদে একটা প্রকল্প বাইরে মানে যেখানে আপনি টাউনটাও একটু বাইরে ছড়িয়ে পড়লো, তার পাশাপাশি এখানে জায়গার দাম এখনও কম আছে। আপনি 3 গুণ রেটে কম্পেনসেশন দেওয়ার পরেও আপনাকে মানুষ যাতে কিনতে পারে এবং সিডিওকে কিন্তু কিছুটা লাভ করতে হবে। কারণ সিডিওকে কিন্তু সরকার সরাসরি কোনো টাকা দেয় না, বেতন ভাতা সব কিন্তু নিজেকে ইনকাম করে চলতে হয় সিডিএর। কাজে ওইটা আমি ফতেহাবাদে আমরা একটা প্রকল্প নিয়েছি। এছাড়া শহরের মধ্যে আমরা যেটা লুপ রোড করা হয়েছে, লুপ রোডের পাশে আমরা একটা আবাসিক এটা করার আমরা এখন কনসেপচুয়াল পর্যায়ে আমরা ড্রয়িং ডিজাইনগুলো রেডি করছি। তাহলে এই দুটো আবাসিক এলাকা তার পাশাপাশি 1 সিটি 2 টাউন এই কনসেপ্টে আমরা আনোয়ারাতে টানেলের ওই পারে আমরা একটা আবাসিক করার জন্য ওইটাও আমাদের স্টাডি পর্যায়ে আছে এখন। তারপর পতেঙ্গাতে একটা আছে। তো এরকম 4টা আবাসিক এলাকা নতুন করার আমাদের পরিকল্পনা আছে। এটা আমি একটা কমিটি করে দিয়েছি, তারা ফিজিবিলিটি স্টাডি করছে যাতে আবাসিক এলাকাগুলো পানি এবং অন্যান্য ফ্যাসিলিটিগুলো থাকে মতো ওরকম যেন না হয় আমি আবাসিক এলাকা করে ফেললাম পরে জনগণ এখানে যেতে পারতেছে। হ্যাঁ, এই জন্য ফিজিবিলিটি স্টাডিগুলো কমপ্লিট হলে আমরা ডিসিশন নেব কোনটা আমরা করব। পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ়, মজবুত, শক্তিতে অটুট HM স্টিল। স্পেল ম্যাজিক। M A
সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে ভরে। কিশোয়ান মাফিন এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়বো দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, খাও মাস্তিতে ভরে। কিশোয়ান মাফিন কখন নাগাদ আমরা এই যে নতুন আবাসিক প্রকল্পে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আবাসিক প্রকল্পে ভবন উঠতে দেখবো আমরা? কর্ণফুলী আবাসিক এলাকা তো আপনার দীর্ঘদিন থেকে পড়া আছে, এটা অনেক বছর হয়ে গেছে। তো ওই আবাসিক এলাকাতে আমরা পানির ব্যবস্থা ইনশাল্লাহ করে দিচ্ছি, সিডিএ করে দিচ্ছে। এটা সিডিএ কিছু টাকা লোন দিয়ে, যেহেতু প্রজেক্ট শেষ হয়ে গেছে, আমরা সিডিএ কিছু টাকা যেটা ওয়াসাকে পরিশোধ করতে হচ্ছে, অর্থাৎ ওয়াসা একটা 7.5 কোটি টাকার মতো ওয়াসাকে দিতে হচ্ছে, সেটা আমরা সিডিএর ফান্ড থেকে কিছু, আর কিছু যারা ওখানকার প্লট হোল্ডার আছে তারা কিছু দেবে, আর বাকিটা সিডিএ দিয়ে লোন দিয়ে আমরা টাকাটা পরিশোধ করব। পর্যায়ক্রমে হয়তো প্লট হোল্ডার আস্তে আস্তে আমাদেরকে এটা পরিশোধ করবে। যদি এই প্রক্রিয়ায় প্লট হোল্ডাররা খুব আগ্রহী, তারা যদি আমাদের সাথে কোপারেট করে, তাহলে ইনশাল্লাহ আমরা 1 বছরের মধ্যে এটাকে আশা করি এই কর্ণফুলী আবাসিক এলাকাতে আপনারা কিছু বাড়িঘর দেখবেন, তারা কাজ শুরু করতে পারবে। আমরা ইন্টারনাল রোড, তারপর অন্যান্য আবাসিক এলাকার কথা হচ্ছে, সেখানে আমিও ব্যক্তিগতভাবে কয়েকবার গিয়েছি। আমরা দেখছি তারা একটা অ্যাসোসিয়েশন ফর্ম করেছে, তারাও আমাদের সাথে যোগাযোগ করছে। আমরা তাদের এখানে তাদের অফিস, তারপরে কিছু স্কুল করা, কিছু ফ্যাসিলিটি আমরা নিজেরা করে দেওয়ার চেষ্টা করছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করছি ওখানে কাজ করার জন্য। কিছু ভুল ধারণা ছিল যে এখানে আপনার ফাউন্ডেশন করতে অনেক
কিছুটা বাড়তি লাগবে, তার মানে এরকম নয় যে বাড়ি করতে পারবে না, এরকম নয়। সেটা মনে হয় কিছু লোক, বিভ্রান্তিটা আপনি দূর করেন। আসলে কি সমস্যা সেটা মনে হয় কিছু লোক তাদের কিছু ব্যবসায়িক ইন্টারেস্টে ওই বিভ্রান্তিগুলো ছড়িয়েছে। তো আমরাও চেষ্টা করছি এটা দূর করার জন্য, এবং ওই প্লট মালিকদের সাথে মাটি নিয়ে কোনো সমস্যা আছে কিনা ওখানে? না, তেমন সমস্যা নেই। একটু ফাউন্ডেশন হয়তো বাড়তি করতে হতে পারে। তো সেটা স্বাভাবিক। এটা টেকনোলজি আছে, করতে পারবে। এমন কোনো বিষয় না। এমন কোনো বিষয় না, এটা করতে পারবে। তো আমরা ওই প্লট মালিকদের সাথে যোগাযোগ করছি এবং তাদের সাথে আলাপ আলোচনা করে এটাকে একটু ভাইব্রেন্ট করা যায় কিনা। আর ওখানে যেহেতু রাস্তাটাও আপনি এই এটা আপনাকে বলা হয়নি, অক্সিজেন কোয়েস্ট রোড, এটাও আমাদের প্ল্যান আছে। এটা আরও ২ টা লেন, ওখানে 6 লেন হয়ে যাবে, ওটা বাড়বে। এবং অক্সিজেনের যে মোড়টা আছে, ওখানে কিন্তু আমরা একটা ফ্লাইওভার করে ছোট করে যাতে সুন্দর ভাবে গাড়িগুলা ক্রস না করে উপর দিয়ে চলে যেতে পারে, সেরকম একটা ব্যবস্থা করা হবে। এটা একটু সময় লাগবে। তার পাশাপাশি পতেঙ্গাতে আমাদের লিবার্টি এক্সপ্রেসওয়ের পরে ওই জাংশনটা কিন্তু ডেভেলপ করা হচ্ছে, টানেলটা সহ। ওখানে একটা ফ্লাইওভার হচ্ছে, যাতে একজনের সাথে একজন ক্রস করে যেতে না হয়, একটা গাড়ির সাথে এক মুখে ক্রস করে না করে উপর দিয়ে চলে যেতে পারে গাড়িগুলো। এখন নতুন করে আমরা স্বপ্ন দেখতে যাচ্ছি। আমরা আর আপনার সদস্য কর্তৃক আর দুর্নীতিতে দেখব না। আমরা যেটা নকশা পাওয়ার নয়, সেই নকশা টাকার বিনিময়ে হতে দেখব না। পরিকল্পিত উন্নয়ন আমরা দেখব। আপনার সদস্যরা যদি কেউ দুর্নীতিতে জড়ায়, অনিয়মে জড়ায়, তাইলে পরে ইঞ্জিনিয়ার নুরুল করিমের ভূমিকা কি হবে? ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নটি আপনার কাছ থেকে আশা করছিলাম, যে বা আশঙ্কা করছিলাম যেটা বলেন, এই প্রশ্নটি আসবে। যেহেতু আমি সিডিএ চেয়ারম্যান, সিডিএ নিয়ে পাবলিক পারসেপশন যেরকম, এই ধরনের একটা প্রশ্ন আসতেই পারে, সেটা আমি জানি। তো আমি আপনাকে খুব সরলভাবে আমি উত্তরটা দেই। সেটা হচ্ছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাংলাদেশের থেকে বিচ্ছিন্ন কোনো একটা প্রতিষ্ঠান নয়। আপনার এই প্রশ্নটি বাংলাদেশের মনে হয় ১টি-২টি প্রতিষ্ঠান বাদ দিয়ে সব প্রতিষ্ঠানের ক্ষেত্রেই প্রযোজ্য এই প্রশ্নটি। বিশেষ করে দীর্ঘদিন ধরে ধীরে ধীরে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানগুলির কাঠামো যেভাবে নষ্ট হয়ে গেছে, তাদের সংস্কৃতি নষ্ট হয়ে গেছে, এবং দুর্নীতি যেরকম রন্ধ্রে রন্ধ্রে সব প্রতিষ্ঠানগুলির মধ্যে প্রবেশ করেছে, আমরা ঝটকা দিয়ে একসাথে কিন্তু আমরা তার থেকে বের হয়ে আসতে পারবো না। আমি যদি বলি যে এটা আমি রাতারাতি করে ফেলতে পারবো, আমার মানে কথাটা সঠিক নয়। তবে আমরা প্রক্রিয়া শুরু করেছি। সারা দেশে যে একটি বিপ্লবের মাধ্যমে একটি পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনকে ধারণ করে, কারণ আসলে এই পরিবর্তনকে ধারণ করে আমি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে এসেছি। সেই ধারাতেই আমি কিন্তু সেখানে প্রতিষ্ঠিত হয়েছি। কাজেই আমি চাই আমাদের বর্তমান রাষ্ট্র পরিচালনা যারা আছেন, তাদের যে দৃষ্টিভঙ্গি এবং তারা যে একটা সততা এবং স্বচ্ছতার সাথে এই দেশটাকে পরিচালনা করতে চান, সেই ধারণাটাকে আমি ধারণ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে আমি পরিবর্তন করতে চাই। তবে আপনি যেটা অভিযোগ করলেন, যে বিভিন্ন দুর্নীতি, সেটা আমি মেনে নিচ্ছি যে দিস ইজ দ্য পাবলিক পারসেপশন, এবং এই দুর্নীতির যে পরিমাণ কি হয়েছে না হয়েছে সেটাকে অ্যাড্রেস করার জন্য আমরা ইতিমধ্যে একটা কমিটি গঠন করেছি, যেটা মন্ত্রণালয় থেকে সহায়তা করেছে। আমরা একটা কমিটি গঠন করেছি। আমাদের যে চলমান প্রকল্পগুলো, তারা এগুলো পর্যালোচনা করে দেখছে যে সেখানে যে যদি দুর্নীতি যা হয়েছে বা হয়নি, যে অবস্থাটি আছে, তার একটি ক্লিয়ার পিকচার তুলে আনার জন্য, এবং সেখানে যদি দুর্নীতির জন্য যাদেরকে, মানে আপনি বলতে চাচ্ছেন আপনার প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি হয় না, মানে কোনো সদস্য দুর্নীতিতে জড়ায় নেই? না, আমি ওটা বলতে চাচ্ছি না। আমি কোনোভাবেই বলতে চাচ্ছি না। আমার প্রতিষ্ঠান এবং বাংলাদেশের সব প্রতিষ্ঠানই, ২-১টি প্রতিষ্ঠান এক্সেপশনাল থাকতে পারে, সবগুলো বলা ঠিক না, যে কোনো না কোনোভাবে যেভাবে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে, আমি বলতে চাচ্ছি সেটা এক ঝটকায় আমরা সেখান থেকে বেরোতে পারবো না, কিন্তু আমরা প্রক্রিয়া শুরু করেছি। না, তবে আমরা এটাও দেখেছি অন্যান্য উন্নয়ন সংস্থা আরও আছে। চসিক আছে, ওয়াসা আছে, বিদ্যুৎ আছে, পানি সবকিছু মিলে এটার প্রতি যে আপনার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, এটা কিন্তু অন্যতম কারণ হচ্ছে আপনারা মেগা প্রকল্পগুলা আপনারা করেন। কিন্তু অন্যান্য সরকার উন্নয়ন সংস্থার চেয়েও এটার উপর অভিযোগের তীরটা বেশি। এটাতে আমি যেহেতু আগে আমার সারা জীবন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে কাজ করেছি, আমি দেখেছি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড একসময় এরকম ছিল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নিয়ে। কিন্তু ধীরে ধীরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ভাবমূর্তি কিন্তু অনেক উন্নতি হয়েছে। তো আমি সিডিএর ক্ষেত্রে আশাবাদী, আমরা ভাবমূর্তিটাকে আমরা উন্নত করতে পারবো। আপনি যে প্রশ্নটি করেছেন, যে এই যে একটা পাবলিক পারসেপশন, কথাটা কিন্তু সঠিক। শুধু পারসেপশন নয়, যে কোনো প্রতিষ্ঠানের মধ্যে সিডিএর মধ্যেও আমি যেটা ঢুকে দেখেছি, এখানে অনেক কিছু পরিবর্তন করার দরকার, আমি একটু আমার বক্তব্যটাকে শেষ করি না, নাহলে বোধহয় একটু আপনি ভুল বুঝতে পারেন, পাবলিকও ভুল বুঝতে পারে আমি কি বুঝাতে চাচ্ছি। যে আমরা একটা কমিটি গঠন করে দিয়েছি, এই দুর্নীতিগুলোকে আমরা অ্যাড্রেস করছি। এই দুর্নীতিটা আমরা বের করে এনে এই দুর্নীতির জন্য যারা দায়ী, তাদেরকে অবশ্যই আমরা বিচারের সম্মুখীন করব, ব্যবস্থা নিব।
এবং ইতিমধ্যে আপনি দেখেছেন বোধহয় আমি প্রতি শুক্র শনিবারে সাইটে যাই। আমি চেয়ারম্যানের সাইটে যাই এবং আমার প্রকল্পগুলোতে হ্যাঁ, আমরা প্রকল্পগুলো দেখছি। চলমান প্রকল্পগুলোতে যেন দুর্নীতি হওয়ার সুযোগটা খুব কমিয়ে আনা যায়। কারণ একজন চেয়ারম্যান যখন সাইটে যায়, তখন আমার মনে হয় কারো দুর্নীতি করার দুঃসাহসটা কম হবে। সেজন্য আমি নিজে সাইটে যাচ্ছি এবং আমার যারা প্রকৌশলীরা আছে, অন্যান্য কর্মকর্তারা আছে, তাদেরকে আমি নিয়মিত সাইটে যেতে বলি এবং কাগজপত্র আমি নিজে দেখছি এবং এর মাধ্যমে আমি চেষ্টা করছি দুর্নীতিটা কমিয়ে আনার জন্য। তার পাশাপাশি আপনি যেটা বললেন যে প্ল্যান দেওয়া যে বিষয়টি আছে, নকশা অনুমোদন যে বিষয়টি আছে, এখানে কিছু প্রক্রিয়াগত সংশোধন আমরা আনতে চাচ্ছি। আপনি যেটা বলেছেন এটা একদম যথার্থভাবে আমরা একটা ইউনিফর্ম যেটা কোড আমরা ইউজ করতে পারি না। আমরা কারো ক্ষেত্রে দেখা যায় সিডিএ একসময় খুবই কড়াকড়ি হয়, কারো ক্ষেত্রে কিন্তু লিবারেল হয়ে যায়। যার পিছনে পাবলিক পারসেপশন সঠিকভাবে থাকে যে এখানে কোনো দুর্নীতির কোনো ব্যাপার ঘটছে। সেই অবস্থা থেকে বের হয়ে এসে সকলের প্রতি সমান আইন যাতে আমরা প্রয়োগ করতে পারি এবং একটা পরিকল্পিত নগর যেন আমরা গড়ে তুলতে পারি, যেটা বিল্ডিং কোড যেন সঠিকভাবে প্রয়োগ করা যায়, সেটার দিকে আমরা জোর দিচ্ছি। সেটার জন্য আপনি যেটা বললেন আমাদের ম্যান পাওয়ারের, প্রথমেই বললেন ম্যান পাওয়ার স্বল্পতা আছে। 500 জন আমাদের স্টাফের বা অফিসার স্টাফের মধ্যে মাত্র এখন আছে 300 জন, বাকি 200 জন কম আছে। আমি প্রথম এসেই গত 4-5 বছর আগে ধরে এটা মন্ত্রণালয়ে নিয়ে ছিল, ওনারা এটা এখন আবার সিডিএতে ফিরিয়ে দিয়েছেন, আবার লোক নিয়োগ করতে পারবো। তো লোক নিয়োগের প্রক্রিয়াটাও আসলে একটু জটিল, অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয়। সে ধাপ অতিক্রম করে আমরা স্বচ্ছতার ভিত্তিতে লোক নিয়োগ করতে চাচ্ছি, প্রকৌশলী বা এটাকে নিয়োগ করতে চাচ্ছি, যাতে আমার এখানে নিউ ব্লাড ট্রান্সফিউশন হয়। নিউ ব্লাড ট্রান্সফিউশন হলে আপনি যেটা একটু আগে বললেন, তাই সেখানে গুণগত মান অনেকগুলো পরিবর্তন হবে। কারণ আপনি নতুন মানুষ এখানে আসতে হবে, নতুন চিন্তাভাবনা থেকে নতুন ধ্যান ধারণা নিয়ে আসতে হবে। এটার পাশাপাশি যারা আমার এখানে যারা ভালো কর্মকর্তা, তুলনামূলকভাবে যারা ভালো কর্মকর্তা আছে, তাদেরকে আমি পদোন্নতি তাদেরকে আমি চেষ্টা করছি পদোন্নতি এবং তাদেরকে চেষ্টা করছি গুরুত্বপূর্ণ জায়গাতে তাদেরকে নিয়ে আসার জন্য, যেখানে পাবলিক সার্ভিসের গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে নিয়ে আসার জন্য। এবং আমি কন্টিনিউয়াস মনিটরিং করছি। তারপরেও কিন্তু আমি সন্তুষ্ট নই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বর্তমান যে সেবার মান, আমি চেয়ারম্যান হিসেবে আমি কিন্তু সন্তুষ্ট নই। আমি মনে করি এখানে আরও অনেক পরিবর্তন করতে হবে, আমাদের অ্যাটিটিউডও চেঞ্জ করতে হবে, কর্মকর্তাদের প্রশিক্ষণের দরকার, তাদের অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে। আমাদের এই যে জনবল সংকটের কথা বলে, এটা সমাধানের রূপ দিতে পারবেন আপনি? আমি জনবল এই 200 জন জন্য আমরা অলরেডি ছাড়পত্র পেয়ে গেছি মন্ত্রণালয় থেকে নেয়ার জন্য। এটা প্রক্রিয়াধীন আছে। আমি ধারণা করছি 3-4 মাসের মধ্যে আমরা পর্যায়ক্রমে লোক নিতে পারব। এটা আপনাদের কাজের পরিধি বলেন বা কাজটা আরো গতি আমাদের আপনাকে একটু জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বলি, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের এলাকা হচ্ছে 1500 স্কোয়ার কিলোমিটার, আমাদের 1250, তাহলে খুব বেশি ডিফারেন্স নেই। আচ্ছা, রাজুকের জনবল ব্যয় 2000-এর কাছাকাছি, আমাদের বর্তমানে আছে 300। কেমন? তাহলে আপনি ডিফারেন্সটা বোঝেন যে এখানে কিভাবে এখানে অথচ আওতা কিন্তু কাছাকাছি। হ্যাঁ, পরিধি বিস্তৃতি প্রায় কাছাকাছি। ঢাকাতে হয়তো ডেনসিটি বেশি, কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফ্লাইওভারটা ব্যবহার করছি সকলে। কবে নাগাদ আমরা বাকি কাজটা সম্পন্ন করবেন? 14টা র্যাম্পের মধ্যে একটা নেভির র্যাম্প ছিল, ওটা বাদ দিলে 14টা হয়। ওই 14টা র্যাম্পের মধ্যে আমরা 9টা র্যাম্প কমপ্লিট করবো এখন। 5টা র্যাম্প আমরা বাদ দিয়ে দিয়েছি প্রকল্পটা শেষ করার জন্য, তাড়াতাড়ি 5টা র্যাম্প বাদ, কিন্তু ওগুলো প্রভিশন থাকবে পরবর্তী একটা প্রকল্প নিয়ে 5টা র্যাম্প পরে করতে পারবে। এখন 9টা র্যাম্প আমরা করবো। তো 9টা র্যাম্পের একটা জায়গাটা একটু বলবেন আপনি? জিসি থেকে উঠছে, তারপরে আপনার ইয়েতে আছে আমবাগানের ওখানে আছে একটা টাইগার পাসের একটা র্যাম্প আছে, দুটো। জি। এরপরে আপনার আছে ওই যেটাকে বলা হয় ডেবার পাড়ের ওখানে আছে একটা 3টা। আচ্ছা, ওখানে আছে। তারপরে আপনার সিপিজেড আছে, উঠা নামা 2টা আছে। আগ্রাবাদে নাই? আগ্রাবাদটা এখন আমি পরে আসছি আপনার আগ্রাবাদে। সিপিজেডে 2টা আছে। তারপরে আপনার ইপিজেডে আছে ডাবল র্যাম্প। ইপিজেডের পরে তারপরে আপনার চলে গেছে পতেঙ্গা। আবার নিমতলিতে র্যাম্প আছে। এই র্যাম্পগুলো এখন হবে, আপাতত হবে। আগ্রাবাদের র্যাম্পটাও আমরা বাদ দিয়েছিলাম, কিন্তু আগ্রাবাদের র্যাম্পটা করে ফেলবো ইনশাল্লাহ, আশা করি। আগ্রাবাদের নামার র্যাম্পটা করে ফেলবো। আর বাকি র্যাম্প, আগ্রাবাদে আরও একটা র্যাম্প ছিল, ওটার র্যাম্প ছিল, তারপরে অ্যাক্সেস রোডের র্যাম্প ছিল। মানে 14টা থেকে আপনার 5টা আপাতত বন্ধ। 5টা বাদ দিয়েছে, আশা করা যায় 4টা বাদ দিয়ে আমরা 10টায় করে ফেলতে পারবো। 10টা। এই 10টা কবে নাগাদ হবে? অ্যাকচুয়ালি আমরা 9টার প্ল্যান আছে, কিন্তু একটা মনে হচ্ছে আমরা বর্তমান অবস্থায় টাকা আমরা সাশ্রয় করতে পারবো। যেটা একটা আছে সেটা আগ্রাবাদের কথা বলছি। হ্যাঁ, ওই আমরা কিছু টাকা বাঁচাতে পারবো। ওই টাকা দিয়ে আমি আগ্রাবাদ করে ফেলতে পারবো, আমি চিন্তা করতেছি। এই র্যাম্পগুলা কখন হবে আসলে? চলতি বছর ডিসেম্বর, আগ্রাবাদ বাদ দিয়ে বাকিগুলো হয়তো ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে। ডিসেম্বরে নাও হতে পারে, যদি ডেবার পারে একটা র্যাম্প
যেটা আমরা এখনো রেলওয়ে থেকে জায়গায় পাইনি। এখানে একটু আমরা আটকে আছে। বাকি র্যামগুলো হয়ে যাবে। ডেভেলপারের র্যাম তাহলে কাজ কি চলমান? কাজ চলমান। এগুলো সবগুলো কোনোটা হাফ হয়ে গেছে, কোনোটা প্রায় শেষ এই অবস্থার মধ্যে আছে। যেমন নিমতলিটা হয়ে গেছে। জি সিটটা 60-70% হয়ে গেছে। শুধু উপরে স্ল্যাবগুলো উঠবে আরকি। তো ওগুলো কাজ হয়ে গেছে। লাউঠানবাদ তো চালুই আছে, আপনি জানেন। তো এগুলা প্রায় ডিসেম্বরে আমরা সবই শেষ করে ফেলতে পারবো আশা করি। শুধু বাদামতলিটা হয়তো পারা যাবে না। এটার কারণ হচ্ছে যেহেতু রেলওয়ে থেকে জায়গাটা আমরা এখনো সঠিকভাবে এটা পাই না এটা। নতুন কোনো প্রকল্প ইঞ্জিনিয়ার নুরুল আপনি নিচ্ছেন কিনা? 95 এর মাস্টার প্ল্যানে কিন্তু পর্যায়ক্রমে বিভিন্ন সরকারের আমলে হয়েছে। মাস্টার প্ল্যানে। এখন আমিও কিন্তু মাস্টার প্ল্যানের বাইরে কিছু করার সুযোগ নাই। যেটা ইউএনডিপির থেকে মাস্টার প্ল্যান করতে হলে এটা মাস্টার প্ল্যানে ঢুকাতে হবে। নতুন যদি পরিবর্তিত পরিস্থিতিতে। তো আমরা মাস্টার প্ল্যানের অংশগুলো ধীরে, ধীরে বাস্তবায়ন করছি। মাস্টার প্ল্যানের বাইরেও আমরা কিছু চিন্তাভাবনা করছি। যেগুলো হয়তো এই নতুন মাস্টার প্ল্যানে এগুলো আমরা ঢুকাবো। যেমন আমরা পতেঙ্গা নিয়ে কিছু চিন্তাভাবনা করছি। যে পতেঙ্গাকে কিভাবে একটু ইমপ্রুভ করা যায়। তারপর চিটাগাংয়ের অনেকগুলা আপনার এই ট্রাফিক মোড় আছে। এগুলোকে কিভাবে একটু ডেভেলপ করা যায়। এবং ছোটখাটো জিনিসগুলো নিয়ে অনেক চিন্তা করছি। কারণ আমরা অনেক বড়, বড় জিনিস নিয়ে চিন্তা করি, ছোটখাটো জিনিসগুলো বাকি থেকে যায়। এক কথা আপনার এখন প্ল্যান হচ্ছে নর্থ সাউথ ১, নর্থ সাউথ ২ প্রকল্প স্বল্পমেয়াদী, দীর্ঘমেয়াদী। এগুলো করাতে আর ইন্টারনাল রোডগুলো চিটাগাংয়ের ভিতরে। আবাসনের জন্য ৪ টি প্রকল্প নিয়ে কাজ করছেন। এখন আর কি কাজ করেন? আর পতেঙ্গাতে আমরা কিছু ডেভেলপ করতে চাচ্ছি। পতেঙ্গা বিচ এরিয়াতে এটা তো অ্যাকচুয়ালি বিচ এরিয়াতে এটা অ্যাকচুয়ালি আমাদের জেলা প্রশাসনের সাথে সমন্বয় করতে হবে। যেহেতু তাদের একটা বিচ কমিটি আছে। সেখানে আমরা কিছু সাইকেল ওয়ে, তারপরে কিছু রিক্রিয়েশনাল ফ্যাসিলিটি ২৩ একর জায়গা আমরা এখন থেকে সিট থেকে রিক্লেম করা আছে। ২৩ একর জায়গা। ওখানে আমরা কিছু করার চিন্তা করতেছি। পার্ক বা কোনো কিছু পার্কের অভাব কিন্তু কিছু স্থাপনা করতে চাচ্ছি। আপনি অনেক কিছু দেখবেন বড় জিনিস নয়। অল্প খরচের জিনিস কিন্তু পাবলিকের জন্য অনেক কাজে লাগে। যেমন আপনার ওখানে কিছু টয়লেট ফ্যাসিলিটি করতে যাচ্ছি। আপনি পতেঙ্গায় যাচ্ছেন, এবাদতখানা নাই। ছোট, ছোট জিনিস। কিন্তু এই ছোট জিনিসের এফেক্ট অনেক বড়। এটা। আপনি এই জলাবদ্ধতা প্রকল্প আসলে আমার মনে হয় এটা সিডিএ নেওয়াটা যদি আমি চেয়ারম্যান থাকতাম ওটা ডিসকারেজ করতাম। এটা সিটি কর্পোরেশন করাটাই আমার কাছে মনে হয় ভালো ছিল। কারণ দেখেন আমরা এটা সিটি কর্পোরেশনে হ্যান্ডওভার করে দিব। এখন সিটি কর্পোরেশন কিন্তু তার ক্যাপাসিটি বিল্ড আপ করতে হবে। এই এতগুলো খালকে মেইনটেইন করা। তারপরে এই যে আমরা স্লুইস গেটগুলো করেছি, এগুলোর অপারেশন মেইনটেন্যান্স করা। এগুলো একটা বিশাল ব্যাপার কিন্তু। বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এখন চট্টগ্রামের মানুষ। আপনি কোনো প্রকল্প নিয়ে গেলে তো উনি না করবে না। আপনি ভালো কোনো প্রকল্প নিয়ে গেলে তো সেই কারণে মেগা কোনো প্রকল্প আপনি নিয়ে আপনার এই যে ডক্টর ইউনূস স্যারের কাছে আপনি যাবেন কিনা? বড় মেগা প্রকল্প নিয়ে? ইউনূস স্যারের ধ্যান ধারণারই আমরা শীর্ষ বলতে পারেন। যে সেটা কারণ আমরা এই বিপ্লবকে ধারণ করি। আমরা যেটা চিন্তা করি যে মেগা প্রকল্প যদি আমার জন্য চট্টগ্রামবাসীর জন্য কোনো কাজে না লাগে, সাফল্য না হয়, শুধু আমি শো করার জন্য কোনো মেগা প্রকল্প নিতে আমি আগ্রহী না। এবং সিডিএর ক্যাপাসিটিও আমাকে দেখতে হবে। আপনি আজকে সিডিএ জলাবদ্ধতা প্রকল্প নেওয়ার ফলে এই যে আপনি মানুষের নকশা দেওয়া বা অন্যান্য সিডিএর আবাসন, অন্যান্য মূল কাজগুলো কিন্তু সিডিএ কি ব্যাহত হয়ে গেছে। সবাই আমার ম্যান পাওয়ার সব ওখানে ব্যস্ত কিন্তু। রাইট, এটা তো একদম সঠিক কথা। এমনি তো ম্যান পাওয়ার নাই। জি। আমার কোর কাজ যেটা, সিডিএর কোর কাজ কোনটা? মাস্টার প্ল্যানটা সুন্দরভাবে করা, মাস্টার প্ল্যান ইমপ্লিমেন্ট করা, শহরের ভিতর রাস্তাগুলো ডেভেলপ করা, এরপরে আপনি এই যে নকশাগুলো সঠিকভাবে দেওয়া, এলইউসি দেওয়া, এই কাজগুলোকে আমি গুরুত্ব দিতে চাই। তার পাশাপাশি উন্নয়নের জন্য যেগুলো রাস্তাঘাট উন্নত করার আমাদের ক্যাপাসিটির ভিতরে আমি করতে চাই। যেমন মেট্রো রেলের কথা বলা হয়েছিল। আমাদের কাছে প্রপোজালও ছিল চিটাগাং মেট্রো রেলের। কোরিয়ান থেকে। হ্যাঁ, মেট্রো রেলের প্রপোজাল ছিল। কিন্তু আমরা একটা ফিজিবিলিটি স্টাডি করে দেখলাম, এটা একটা লুজিং কনসার্ন হয়ে যাবে। যদি এলিভেটেড এক্সপ্রেস ওটা না হতো, দ্যাট ওয়াজ দ্য রাইট ওয়ে। আমরা সেখানে আমাদের কিন্তু মাস্টার প্ল্যানে ওইটাই ছিল ওখানে মেট্রো রেল করার কথা। সেখানে মাস্টার রেলের আমাদের মাস্টার প্ল্যানের বাইরে কিন্তু এটা হয়ে গেছে। এক কথা মেট্রোপোলের যেটা কানাঘুষা আমরা সেই সরকার থেকে আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকার থেকে শুনেছি, সেটা বাস্তবায়নযোগ্য নয় চট্টগ্রামে। হ্যাঁ, বাস্তবায়নযোগ্য না, মানে এটা লাভজনক এখনো মনে হচ্ছে না। আমরাও একটা স্টাডি করেছি। না, লাভজনকের চেয়েও উপকার হতে নগর উপকার অনেকগুলো যে শুধু আর্থিক দিক দিয়ে না, সব দিক বিবেচনা করলে হবে না। তারপরে এটা আমরা কিন্তু স্টাডির মধ্যে রেখেছি। যদি দেখা যায় যে মেট্রো রেল করলে চট্টগ্রামবাসী লাভবান হবে, এটা হবে, তাহলে সেটা হয়তো আমরা সেই প্রকল্প নিয়ে যেতে পারি। না, ঢাকাতে তো জনসংখ্যা অনেক বেশি, অনেক জনসংখ্যার জায়গা এবং এটা রাজধানী। চিটাগাংয়ে কিন্তু আপনার যেটা বললেন আপনার পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটা যদি আপনি ইমপ্রুভ করতো, আমার মনে হয় ওইটাই চিটাগাংবাসীর জন্য এনাফ ছিল। পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমটা যেটা ভালো বাস দিয়ে দিলে এবং সেগুলো সঠিকভাবে ভালো রাস্তাগুলো ঠিক করলে, ভালো টার্মিনাল করে দেওয়া, মানে এটা আসলে যে যত পার্কিং হয়ে আমাদের একটা বাস টার্মিনাল করারও আছে। সিটি কর্পোরেশনের সাথে আলাপ করে আমরা হয়তো সেটা করতে পারবো।
সেটা হচ্ছে আপনার এই যে অনন্যার আবাসিক এলাকার পরে ওখানে যেটা দিয়ে কাপ্তাই বাসটা যাওয়ার জন্য ওদিক দিয়ে একটা বাস টার্মিনাল করার জন্য জায়গা নেওয়া আছে, সেটাও আমরা চিন্তা ভাবনা করছি। যেগুলো আপনার সাথে আমি শেয়ার করছি না, যেগুলো শুধু একদম চিন্তা ভাবনার পর্যায়ে, এগুলো আপনার সাথে শেয়ার করি নাই, যেগুলো মোটামুটি একটু ভিজিবল সেগুলো আপনার সাথে আজকের এই আলোচনা আমি শেয়ার করব। ওকে ধন্যবাদ। আমরা একদম শেষ প্রান্তে আছি, আমরা শেষ করতে হচ্ছে ডে ওয়ান থেকে কাজ করেছেন, সেই নিজেকে খুব ব্যস্ত রাখেন, ব্যস্তম সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটিএন বাংলাকেও অনেক ধন্যবাদ, আমাকে সুযোগ করে দিয়েছেন যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সম্পর্কে মানুষের কিছু ধারণা দেওয়ার জন্য, এবং আমিও আশা করি আপনাদের আশার সাথে সঙ্গতি রেখে আমি ইনশাল্লাহ কাজ করব চট্টগ্রামের উন্নয়নের জন্য। আমার টিমকে নিয়ে আমি কাজ করব, চট্টগ্রামবাসীকে নিয়ে, এবং আপনাদেরও সকলের আমি সহযোগিতা চাই, চট্টগ্রামবাসীর সহযোগিতা চাই। সুপ্রিয় দর্শক, আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা, সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি এই চট্টগ্রামকে সুন্দর করে সাজানোর জন্য এবং পরিকল্পিত নগরায়নের জন্য যে প্রতিষ্ঠানটি উতপ্রুত কাজ করে যাচ্ছে, ব্যাপক আকারে কাজ করেছে, এবং এই চট্টগ্রামকে সাজানোর জন্য আপনারা দেখলেন যে বড় বড় মেগা প্রকল্প যে প্রতিষ্ঠানের হাত ধরে হচ্ছে বা হতে চলছে বা এই ইতিপূর্বে হয়েছে বড় বড় মেগা প্রকল্প, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কথা আমি যে এই কথাটা বলতে চাচ্ছি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকাণ্ড নিয়ে আজ আমরা ব্যাপক আলোচনা করেছি। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এলো HM স্টিল। অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। HM Steel Expert B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট HM স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক। হইচই মাতামাতি করি সবে কারাকারি, কিশোয়ান মাফিন কেক। উল্লাসে আনন্দে লোকজনে খেলাতে, কিশোয়ান মাফিন কেক। আমি মজা, কেকের রাজা। কিশোয়ান মাফিন কেক, কিশোয়ান মাফিন কেক, নাও মাস্তিতে হারিয়ে যাও। কিশোয়ান মাফিন। এগিয়ে চলো, পাল্টে যাচ্ছে প্রতিদিন, জলে কিংবা স্থলে প্রবল সম্ভাবনায়, ঊর্ধ্বপানে নির্ভাবনায়। সেই সম্ভাবনাকে শক্তিশালী করতে, দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিরাপত্তার প্রতিশ্রুতি HM Steel Expert। HM Expert B500 CWR। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়
এলো এইচএম স্টিল, অভিজ্ঞ কর্মী বাহিনী, প্রতি স্তরে যত্ন। এইচএম স্টিল এক্সপার্ট B500 CWR। স্বাধীনতা এনেছি, স্বাধীনতা রাখবই, শক্ত হাতে গড়ব দেশ। দৃঢ় মজবুত শক্তিতে অটুট এইচএম স্টিল। স্পেল ম্যাজিক। MAGIC ম্যাজিক। সুস্বাদু পুষ্টিকর কিশোর নুডলস একমাত্র নুডলস যা পরিবারের সুষম খাদ্য নিশ্চিত করে আর নিশ্চিত করে আপনার বেড়ে ওঠা সন্তানের সুন্দর ভবিষ্যৎ। কিশোর নুডলস, মমস ম্যাজিক। কিশোয়ান পাস্তা, ইয়াম্মি কিশোয়ান পাস্তা, আজ হবে সবার ফেভারিট নাস্তা। কিশোয়ান পাস্তা প্রতিদিন চাই, হেলদি টেস্টি মজা করে খাই। কিশোয়ান পাস্তা ম্যাকারনি, It's tasty, fantastic and yummy. মায়েদের আস্থা কিশোয়ান পাস্তা। কিশোয়ান মাফিন কেক।